ষোড়শ শতাব্দী হিন্দুস্তানের তাকতেই তাউসে বসে আছেন এক সম্রাট, যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা জালালউদ্দিন মুহাম্মদ আকবর। কিন্তু আপনি কি জানেন, আকবরের এই বিশাল সাম্রাজ্যের সাফল্যের চাবিকাঠি কোনো জাদুকরী তলোয়ার ছিল না, বরং ছিল ৯টি তুখোড় মস্তিষ্ক, যাদের বলা হতো নবরত্ন। বুদ্ধিতে বীরবল, সঙ্গীতে তানসেন আর রণকৌশল মানে সিং। এই ৯জন মানুষ না থাকলে কি আকবর আজও মহান উপাধি পেতেন? আজ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে আমরা পর্দা উন্মোচন করব মুঘল দরবারের সেই ৯টি রত্নের জীবনের গোপন রহস্যের। কেন আকবর তাদের ছাড়া এক পাও চলতেন না? নবরত্নদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম বীরবল, যার আসল নাম ছিল মহেশ দাস। বীরবল কেবল কৌতুক অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন আকবরের অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা। কথিত আছে, আকবর যখন কোনো কঠিন কূটনৈতিক জালে ফেঁসে যেতেন, তখন বীরবল তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সেই সমস্যার সমাধান করতেন। দরবারে হাসি ঠাট্টার আড়ালে তিনি তুলে ধরতেন কঠিন সত্য। কিন্তু এই বীরবলের শেষটা ছিল অত্যন্ত রহস্যময়। উত্তর পশ্চিম সীমান্তের এক যুদ্ধে তার দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সম্রাটের প্রিয় বন্ধুর এই করুণ পরিণতি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে ছিল কোনো গভীর ষড়যন্ত্র? কল্পনা করুন এমন একজন গায়কের কথা, যার কণ্ঠের জাদুতে নাকি আকাশ থেকে বৃষ্টি নামত। তিনি মিয়া তানসেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এই কিংবদন্তি না থাকলে মুঘল দরবারের সংস্কৃতি অসম্পূর্ণ থেকে যেত। লোককথা বলে রাগ দীপক গাওয়ার সময় তানসেন নিজেই ভয় পেতেন নিজের কণ্ঠকে, কারণ সুর শুধু আনন্দ নয়, ধ্বংসও ডেকে আনতে পারে, এই বিশ্বাস তখন প্রচলিত ছিল। অন্যদিকে ছিলেন রাজা টোডরমল। আজকের আধুনিক ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার যে ভিত্তি, তার জন্ম হয়েছিল এই মানুষটির হাতেই প্রায় ৫০০ বছর আগে। একজন হিন্দু হয়েও মুসলিম সম্রাটের অর্থমন্ত্রী হিসেবে কিভাবে তিনি পুরো সাম্রাজ্যের কোষাগার নিয়ন্ত্রণ করতেন, তা আজও বিস্ময়ের। তার দহশালা ব্যবস্থা সাম্রাজ্যকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করেছিল। নবরত্ন মানেই কি ঐক্য? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আকবরের দরবারে ছিল শুধু জ্ঞানের আলোয় ভরা নয়, সেখানে ছিল ঈর্ষা, সন্দেহ আর ক্ষমতার নীরব যুদ্ধ। বীরবলের জনপ্রিয় অনেক অভিজাত আমিরের চোখে ছিল বিপজ্জনক। একজন সাধারণ ব্রাহ্মণ, অথচ সম্রাটের সবচেয়ে কাছের মানুষ। এটা অনেকেই মেনে নিতে পারেননি। দরবারে এমন সময়ও এসছে যখন বীরবলের একটি কৌতুকের আড়ালে লুকিয়ে ছিল তীব্র রাজনৈতিক ব্যঙ্গ। অন্যদিকে আবুল ফজল ও ফৌজি ছিলেন আকবরের ধর্মীয় ও বৈদিক সংস্কারের মুখ। কিন্তু সংস্কৃত গ্রন্থ অনুবাদে আর মুক্তিচিন্তার কারণে রণশীল উলেমাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। রাজা টোডরমলের কর সংস্কার বহু সামন্ত প্রভুর ক্ষমতা কেড়ে নেয়। ফলে নবরত্নরা সম্রাটের কাছে প্রিয় হলেও দরবারের অন্দরে তারা ছিল বহু শত্রু দ্বারা পরিবেষ্টিত। সবচেয়ে ভয়ঙ্কর দ্বন্দ্বটা ছিল ভবিষ্যৎ নিয়ে। যুবরাজ সেলিম, যিনি পরে জাহাঙ্গীরের নামে সিংহাসনে বসেন, তিনি জানতেন নবরত্নরা যতদিন আছে ততদিন ইতিহাসে আকবরই থাকবেন কেন্দ্রবিন্দুতে। তাই প্রশ্ন ওঠে, নবরত্নরা কি শুধু সম্রাটের শক্তি ছিলেন, নাকি ভবিষ্যৎ ক্ষমতার পথ সবচেয়ে বড় বাধা? আকবরের ডান হাত বলা হতো রাজা মানসিংহকে। মুঘলদের যত বড় বড় সামরিক বিজয়, তার নেপথ্যে ছিল এই রাজপুত বীরের রক্ত আর কৌশল। কিন্তু তলোয়ারের চেয়েও শক্তিশালী ছিল আবুল ফজলের কলম। আকবরনামা রচনার মাধ্যমে তিনি আকবরকে ইতিহাসের পাতায় অমর করে দিয়েছেন। তবে এই আবুল ফজলকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল সম্রাটের নিজের ছেলের নির্দেশে। ক্ষমতার লড়াই কি তবে নবরত্নদেরও ছাড় দেয়নি? নবরত্নদের তালিকায় ছিলেন কবি ফৌজি এবং আব্দুল রহিম খানে খানা। রহিমের দোহা আজও আমরা স্কুলের পাঠ্য বইয়ে পড়ি, কিন্তু খুব কম মানুষই জানে রহিম ছিলেন আকবরের অভিভাবক বৈরম কাঁর ছেলে। শত্রুর ছেলেকে নিজের রত্ন বানিয়ে নেওয়া আকবরের এই রাজনৈতিক দূরদর্শিতাই কি তাকে
মহান করেছিল। সবশেষে ছিলেন ফকির আজাউ উদ্দিন এবং রহস্যময় মোল্লা দো পিয়াজা। অনেকেই মনে করেন মোল্লা দো পিয়াজা কেবল একটা কাল্পনিক চরিত্র, তবে আকবরের দরবারে তার রসবোধ আর বুদ্ধির কদর ছিল আকাশচুম্বী। এই 9 জন মানুষ মিলেই এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করেছিলেন যা আকবরকে দিয়েছিল অজেয় শক্তি। আকবরের নবরত্নরা আমাদের শিখিয়ে যায় একটা সাম্রাজ্য কেবল তলোয়ার দিয়ে নয়, গড়ে ওঠে জ্ঞান, বুদ্ধি এবং বৈচিত্র্যের সম্মানে। আপনার প্রিয় নবরত্নকে বীরবলের যুদ্ধ নাকি তানসেনের গান কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর গল্প জানতে মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মোশাররফ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।